এই যে সুদানের এই বেহাল দশা আজ আপনারা দেখতে পাচ্ছেন, তার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে একটি চকচকে ধাতু, তার নাম গোল্ড। দুনিয়ার চোখের সামনে ধীরে ধীরে মুছে যাচ্ছে একসময়ের গর্বিত একটি মুসলিম দেশের নাম, রিপাবলিক অফ দ্য সুদান। এই মুহূর্তে সুদানে চলছে এমন এক যুদ্ধ যেখানে শত্রুকে বন্ধুকে তা কেউ জানে না। আজ সুদানে যা চলছে কাল তা আমাদের সাথেও হতে পারে, টাইমলাইনটা অন্তত সেদিকে ইঙ্গিত করছে। সুদানের এল ফাশার শহরে অবস্থিত সৌদি প্রসূতি হাসপাতালে ঢুকে আরএসএফ বাহিনী নির্মমভাবে হত্যা করেছে 460 জন মানুষকে। এ নিয়ে 3 দিনে সুদানে নিহত হয়েছে কমপক্ষে 1500 জন মানুষ। হ্যাঁ, মানুষের কথাই বলছি, যদিও সংখ্যা দেখে মনে হচ্ছে যেন মানুষ না, দলে দলে কীট পতঙ্গ মারা গেছে, কারণ মানুষের জীবনের তো কিছুটা হলেও দাম থাকার কথা। ইতিমধ্যে 1.5 লাখেরও বেশি মানুষ নিহত, কোটি কোটি মানুষ ঘরছাড়া, এমনকি নিজেদের দেশের নিজেরাই হয়েছেন শরণার্থী। শেষ 18 মাস এল ফাসার শহরকে আরএসএফ বাহিনী রীতিমতো অবরুদ্ধ করে রাখে। 56 কিলোমিটার লম্বা ব্যারিকেড বানিয়ে বন্ধ করে দেয় খাবার ও ঔষধ সাপ্লাইয়ের রাস্তা, এমনকি মানুষ পালানোর কোনো উপায় পর্যন্ত রাখেনি। এতগুলো দিন সেখানের 12 লক্ষ মানুষ স্রেফ পশু পাখির খাদ্য খেয়ে বেঁচেছিল। ভাবা যায়, এমনকি এটাও ধারণা করা হচ্ছে স্বর্ণের খনির নিয়ন্ত্রণ নিয়েই এই কাচালের অনেকাংশের সূত্রপাত। অথচ পেপার পত্রিকা, নিউজ মিডিয়া কিংবা সোশ্যাল প্ল্যাটফর্ম কোথাও ব্যাপারটা তেমন ভাবে মেইন স্ট্রিমে আসছেই না। একটা আওয়াজ পর্যন্ত উঠতে দেখলাম না এমন ভয়ঙ্কর নিষ্ঠুরতা নিয়ে। কেন পুরো বিশ্ব মুখ ফিরিয়ে রেখেছে এমন ভয়ঙ্কর ম্যাসিভ একটা যুদ্ধাপরাধকে ঘিরে, যেখানে ইউক্রেন, রাশিয়া অথবা গাজা ইসরায়েলের প্রতিটা নিউজ শিরোনাম দখল করে রেখেছে, সেখানে আফ্রিকার এই দেশটির নাম গন্ধ পর্যন্ত কোথাও নেই। গাজা কিংবা মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো মিডিয়ার ফোকাস পায় কারণ সেখানকার ক্ষমতার হাওয়া বদলের আড়ালে বেশ বড় রকমের একটা স্বার্থ জড়িয়ে আছে পশ্চিমা বিশ্বের। এদিকে সুদানের রাজনৈতিক কিংবা অর্থনৈতিক এতই বেহাল অবস্থা যে এই দেশ থেকে আদতে তেমন আহামরি কোনো সুবিধা আদায় করার কিছুই নেই। আবার মুখে প্রকাশ না করলেও আরেকটা ব্যাপার এখানে মানসিকভাবে কাজ করছে, সেটা হচ্ছে কালো চামড়া। সাদা চামড়ার মানুষেরা কালো চামড়ার মানুষকে আসলে একসময় মানুষ বলেই গণ্য করতো না, সেটার সাক্ষী কিন্তু ইতিহাস নিজেই। সেই পয়েন্ট অফ ভিউ থেকে কালো চামড়ার মানুষেরা নিজেদের মাঝে ম্যাসাকার করে গণহারে মারা গেলেও সেটা কারো কারো কাছে কোনো মানবিক বিপর্যয়ের মাঝেই পড়ে না, কারণ তাদের কাছে তো তারা মানুষের কাতারেই পড়ে না। শুধু পশ্চিমা না, বিবেকের কাঠগড়ায় আমাদেরকেও দাঁড়াতে হবে, কারণ অতীতের স্ট্রং ঐতিহ্য থাকা সাদা চামড়ার ফিলিস্তিনি মুসলমানদের জন্যই কেবল আমাদের মন কাঁদে, অথচ গরিব কালো চামড়ার মুসলমান ভাইদের জন্য আমাদের মন কাঁদে না। কথাটা অত্যন্ত বেখাপ্পা হলেও আসলে কি প্রশ্ন করার মতো নয়? তাই তো কোনো শান্তি আলোচনা নিয়ে জোরালো পদক্ষেপ নিচ্ছে না কোনো দেশই। উল্টো সুদানের মতো মুসলিম দেশে আরএসএফ বাহিনীকে মদদ দিয়ে যাচ্ছে খোদ সৌদি আরব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়েসুস তো আক্ষেপ করেই বলেছেন যে বিশ্বের অন্যান্য সংকটের তুলনায় সুদানের এই সংঘাতের প্রতি বৈশ্বিক আগ্রহ কম। তা কম তো হবেই। আজকাল মানুষকে যেটা ভিজুয়ালি ইমোশনালি অ্যাট্রাক্ট করতে পারে সেইটার ভিউ আর ভ্যালুটাও বেশি। সেদিক থেকে সুদানের মানুষের জন্ম যেন আজন্ম একটা পাপ। সুদানের এই গৃহযুদ্ধের সূচনা হয় 2023 সালের 15 এপ্রিল। সেদিনের পর থেকে আজ পর্যন্ত সুদানে লেখা হচ্ছে এক অবিরাম দুঃস্বপ্নের গল্প। তবে সুদানের যে এমন পরিণতি হবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি। কিন্তু কি এমন ঘটল যে গৃহযুদ্ধের দাবানল এভাবে ছড়িয়ে পড়ল দেশটিতে, যেখানে প্রতিরক্ষা বাহিনীর কাজ হলো দেশকে বাহিরের শত্রুদের হাত থেকে রক্ষা করা, সেখানে কেন সুদানের 2 প্রতিরক্ষা বাহিনী একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছে? কোন উদ্দেশ্য হাসিল করতে দেশের এক সময়ের মিত্র জেনারেলরা আজ একে অপরের শত্রুতে পরিণত হয়েছে? আর কারাই বা যুদ্ধ? বিশ্বের খনিজ বিশেষজ্ঞদের মতে সুদানের বুকে প্রায় 1550 মেট্রিক টন স্বর্ণের ভান্ডার থাকতে পারে, যেটি আফ্রিকার অন্যতম বৃহৎ রিজার্ভ। প্রতি বছর এই দেশ থেকে খনন করা হয় প্রায় 100 টনেরও বেশি স্বর্ণ, যার বেশিরভাগই সরকারি হিসাবের বাইরে কালোবাজারে হারিয়ে যায়। আপনি হয়তো ভাবছেন এত বিপুল পরিমাণ স্বর্ণ থাকা দেশের প্রতিটা মানুষই বোধহয় ধনী হবে, নিশ্চয়ই তারা অনেক বিলাসবহুল জীবনযাপন করে। কিন্তু বাস্তবতা, এই সোনা আজ সুদানের মানুষের আশীর্বাদ নয় বরং অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। একদিকে সরকারি সেনাবাহিনী, অন্যদিকে আধা সামরিক বাহিনী, দুপক্ষই চায় নিরীহ মানুষগুলোর রক্তে রঙিন এই সোনার খনিকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে। এই নিয়ন্ত্রণের খেলাকে ভালোভাবে বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 1956 সালের সেই সময়টাতে, যখন সুদান স্বাধীনতা লাভ করে। যদিও স্বাধীনতার সেই স্বপ্ন মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে যায়, কারণ উত্তর ও দক্ষিণ সুদানের মধ্যে শুরু হয় ক্ষমতার টানাপোড়েন, জাতিগত আর ধর্মীয় ভেদাভেদ। ফলাফল হিসেবে দেখা গেল একের পর এক অভ্যুত্থান, সেনাশাসন আর গৃহযুদ্ধ। এই অস্থিরতার মাঝেই উত্থান ঘটে এক সামরিক ব্যক্তিত্বের, যার নাম হলো ওমর আল বাশির। 1989 সালে তিনি এক অভ্যুত্থানের মাধ্যমে সুদানের ক্ষমতা দখল করেন। তিনি দাবি করেছিলেন, আমি এসেছি দেশের শান্তি ফিরিয়ে আনতে, ন্যায় ও নিরাপত্তা নিশ্চিত করতে।
সত্যি বাশিরের শাসনের প্রথম দিকে দেশটা যেন একটু স্থির হতে থাকে। দক্ষিণ সুদানের যুদ্ধ থেমে যায়, তেল বিক্রি বাড়ে, যেখানে সেখানে বন্দুকের শব্দ কিছুটা কমে আসে, কিন্তু শান্তি বেশি দিন টিকল না, কারণ বশিরও নিজেকে স্বর্ণের লোভ থেকে আর সামলাতে পারেননি। 2000 সালের পর থেকে সুদানের মাটির নিচে স্বর্ণের হদিস মিলতে শুরু করে। বলা হয় এই দেশটিতে আছে 1500 মেট্রিক টনেরও বেশি স্বর্ণ, যা আফ্রিকার মধ্যে অন্যতম বড় রিজার্ভ। আর এই খবর জানাজানি হতেই বাশিরের সেনাবাহিনী, মিলিশিয়া, এমনকি বিদেশি কোম্পানিগুলো স্বর্ণ খননের নামে এক নতুন যুদ্ধ শুরু করে দেয়। স্বর্ণের রাজনীতি ধীরে ধীরে দেশটাকে আবারও টেনে নেয় আগুনের ভেতর। তৎকালীন সময়ে বাশিরের নেতৃত্বে এই স্বর্ণের নিয়ন্ত্রণ নিতে গড়ে ওঠে আধা সামরিক সংগঠন, যার নাম র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা RSF, যারা একদিকে বাশিরের হয়ে লড়ছে, আবার অন্যদিকে স্বর্ণের খনি দখলে নিজেদের সাম্রাজ্য গড়ে তুলেছে। একসময় বাশির ও হেমেতে ছিলেন মিত্র, একজন দেশের প্রেসিডেন্ট আর অন্যজন তার সবচেয়ে বিশ্বস্ত সেনানায়ক। কিন্তু ইতিহাসের এক চিরন্তন সত্য হলো, ক্ষমতা কখনোই ভাগাভাগি করা যায় না। আর ঠিক তাই হলো। একটা সময় ধীরে ধীরে তাদের সম্পর্ক ভেঙে যায় আর শুরু হয় এক নীরব দ্বন্দ্ব। বাশির প্রথমে ভেবেছিলেন স্বর্ণ তাকে অজেয় করে তুলবে, কিন্তু এই স্বর্ণই শেষ পর্যন্ত তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। 2019 সালে যখন জনগণ রাস্তায় নামে, তখন যে সেনাবাহিনী তার পাশে থাকার কথা ছিল, উল্টো সেই সেনাবাহিনী তার বিপক্ষে দাঁড়িয়ে যায়। এরপর বাশিরের সেনাবাহিনী ও হেমেতির RSF দুই ভাগে বিভক্ত হয়ে যায় এবং বাশিরের পতনের পর তাদের মধ্যে নতুন এক ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। ফলাফল স্বরূপ 2023 সালের এপ্রিল মাসে রাজধানী খার্তুম হঠাৎ গর্জে ওঠে গোলাগুলির শব্দে। একই দেশের দুই সেনাবাহিনী মুখোমুখি দাঁড়িয়ে যায়। এক পক্ষে সুদান আর্ম ফোর্সেস বা SAF, আর অন্য পক্ষে র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা RSF, যার কথা একটু আগেই বলেছিলাম। এই সংঘাতের আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো দেশ জুড়ে। ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায় লক্ষাধিক মানুষ, যেন এক আধুনিক ট্র্যাজেডি, যেখানে শত্রু ও মিত্রের সীমারেখা মিলে মিশে একাকার হয়ে যায়। যুদ্ধের মূল কারণ হলো দুই পক্ষই চেয়েছিল দেশের স্বর্ণখনির নিয়ন্ত্রণ। সুদানের দারফুর, নুবা মাউন্টেন্স এবং ব্লু নাইল অঞ্চল, এগুলো শুধু সাধারণ খনি নয়, এগুলো কোটি কোটি ডলারের সম্পদের উৎস। RSF সেই স্বর্ণ রপ্তানির মাধ্যমে গড়ে তোলে নিজস্ব আর্থিক সাম্রাজ্য, যেখানে তাদের সহযোগী ছিল বিদেশি ব্যবসায়ী ও কিছু প্রভাবশালী রাষ্ট্র। অন্যদিকে সরকারি সেনাবাহিনী চায় এই সম্পদ রাষ্ট্রীয়ভাবে নিয়ন্ত্রণে আনতে, কারণ বর্তমান পৃথিবীতে কা ছাড়া টিকে থাকা মুশকিল। আর এই স্বর্ণ নিয়ন্ত্রণের লড়াইয়ে মূল ভিকটিম হলো সেখানকার সাধারণ মানুষ। এই ভয়াবহ সংঘাতে বৈশ্বিক শক্তিগুলোরও হাত রয়েছে। কেউ সমর্থন দিচ্ছে সরকারি বাহিনীকে, আবার কেউ RSFকে সাহায্য করছে। দর্শক, শুরুতেই বলেছিলাম, খনিজ বিশ্লেষকদের মতে সুদানে প্রতি বছর 100 টনেরও বেশি স্বর্ণ উত্তোলন করা হয়, কিন্তু তার অর্ধেকেরও বেশি সরকারি রেকর্ড থেকে হারিয়ে যায়। এই সোনাগুলো যায় অজানা পথে, কখনো ট্রাকের কনভয়ে, কখনো বিমানের কার্গোতে। অধিকাংশ সময়ই তা চলে যায় প্রতিবেশী দেশগুলোর সীমান্ত পেরিয়ে, পরে এগুলো আন্তর্জাতিক বাজারে কালো সোনা হিসেবে বিক্রি হয়। কিন্তু কারা এই চোরাচালান পরিচালনা করে, যার উত্তর আপনাকে বেশ খানিকটা অবাক করবে। কারণ সরকারি সেনাবাহিনী SAF এবং আধা সামরিক বাহিনী RSF উভয় পক্ষের মানুষই এতে জড়িত। তারা স্থানীয় শ্রমিকদের দিয়ে অবৈধভাবে সোনা উত্তোলন করায়, পরে সেটি বিক্রি হয় বিদেশি ব্যবসায়ীদের কাছে। অনেকেই বলেন এই সোনা রপ্তানির বড় অংশ যায় মধ্যপ্রাচ্য ও ইউরোপের কিছু কোম্পানির হাতে, যেখানে আনঅফিসিয়াল চ্যানেল দিয়ে সেটি বৈধ করা হয়। যদিও এর সুনির্দিষ্ট প্রমাণ নেই, কিন্তু এখানেই গল্পটা তখনই আরও জটিল হয়ে ওঠে যখন বেশ কয়েকটি আন্তর্জাতিক রিপোর্টে দাবি করা হয়েছে RSF বাহিনী তাদের উত্তোলিত স্বর্ণ বিদেশে বিক্রি করে অস্ত্র ও যুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করছে। এই কারণে সরকারি বাহিনীও নিজেদের অর্থনৈতিক ঘাটতি পূরণের জন্য গোপনে সোনা রপ্তানি করছে। ফলে সেখানে এক ধরনের গোল্ড ওয়ার ইকোনমি গড়ে উঠেছে, যার প্রতিটি বুলেট, প্রতিটি ট্যাঙ্কের পেছনে জ্বালানি হিসেবে কাজ করে এক একটি সোনার টুকরা। অনেকেই মনে করেন বিদেশি ব্যবসায়ী ও কিছু প্রভাবশালী দেশ এই লড়াইকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে, যাদের ব্যাপারে বলতে গেলে সবার প্রথমেই আসে দুবাইয়ের নাম। আপনি হয়তো এটা শুনে অবাক হচ্ছেন যে দুবাই সেই ঝলমলে শহর যেখানে রাত জাগা বিলাসিতা আর আকাশছোঁয়া টাওয়ার। হ্যাঁ, সেই দুবাই। কিন্তু এই আলোকিত শহরের নিচেও আছে এক অন্ধকার গল্প, যা শুরুটা হয় আফ্রিকার বালুময় মরুভূমিতে আর শেষ হয় মধ্যপ্রাচ্যের সোনার বাজারে। সুদানের চোরাচালান হওয়া বেশিরভাগ স্বর্ণেরই শেষ ঠিকানা হয় দুবাই। এই কারণেই দুবাই আজ পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণ বাণিজ্য কেন্দ্রগুলোর একটি।
এখানকার গোল্ড সৌক বা সোনার বাজারে যে ঝলমলে গয়না আপনি দেখেন তার একটা বড় অংশের উৎস হল সুদান, কঙ্গো বা আফ্রিকার অন্য সংঘাতপূর্ণ দেশ। দুবাইয়ের স্বর্ণ ব্যবসা মূলত রিফাইনিং বা পরিশোধন প্রক্রিয়ার মাধ্যমে বৈধ হয়ে যায়, অর্থাৎ যে সোনা যুদ্ধক্ষেত্রে আসে সেটি একবার দুবাইয়ের রিফাইনারি পেরোলেই হয়ে যায় বৈধ সোনা। এভাবেই রক্তমাখা সোনা পরিণত হয় বাণিজ্যের পণ্যতে, অর্থাৎ যে সোনা সুদানের মাটিতে রক্ত ঝরাচ্ছে সেই সোনাই দুবাইয়ের বাজারে ঝলমল করছে। তবে এ কথা উল্লেখ করতেই হয়, দুবাই সরকার কখনো এসব অভিযোগ সরাসরি স্বীকার করেনি, বরং তারা বলেছে আমরা আন্তর্জাতিক মান বজায় রেখেই স্বর্ণ বাণিজ্য করি। তবে আপনি যদি ভেবে থাকেন এই যুদ্ধের সাথে শুধুমাত্র দুবাইই জড়িত, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ এই যুদ্ধের ছায়া পড়েছে মস্কোর দিক থেকেও। হ্যাঁ, রাশিয়ার মস্কো, যে দেশ এখন পৃথিবীর বহু সংঘাতে নিজেদের উপস্থিতি সরাসরি নয় বরং ছায়ার মতো টের পাইয়ে দিচ্ছে, এবং সুদানও তার ব্যতিক্রম নয়। সুদানের স্বর্ণ এখন এক আন্তর্জাতিক রিসোর্স ওয়ারের অংশ, আর এই স্বর্ণের স্রোতে রাশিয়া অনেক আগেই হাত বাড়িয়েছে, বিশেষ করে রাশিয়ার প্রাইভেট মিলিটারি গ্রুপ ওয়াগনার, যা দীর্ঘদিন ধরে আফ্রিকার বিভিন্ন দেশে নিজেদের প্রভাব বিস্তার করছে। ওয়াগনারের উপস্থিতি সুদানে প্রথম ধরা পড়ে 2017 সালের দিকে, যখন দেশটির সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশির ক্ষমতায় ছিলেন। বলা হয়ে থাকে বশির সরকার তখন পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত ছিল, তাই তারা চেয়েছিল এমন এক মিত্র যারা তাদের অস্ত্রও দেবে, আন্তর্জাতিক চাপ থেকেও বাঁচাবে, এবং সেই সুযোগকে কাজে লাগিয়েই রাশিয়া মিত্র হিসেবে সুদানে প্রবেশ করে। সেই সময় থেকেই রাশিয়ান কোম্পানি মেরো গোল্ড সুদানে কাজ শুরু করে, যা ওয়াগনারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবেই পরিচিত। তাদের কাজ ছিল স্বর্ণ খনন, রপ্তানি এবং লজিস্টিক নিয়ন্ত্রণ। একদিকে তারা সুদান থেকে স্বর্ণ তুলছে, অন্যদিকে সেই স্বর্ণ বিক্রি করা টাকা দিয়ে সুদান রাশিয়ার কাছ থেকে আবার অস্ত্র কিনছে। এবং অনেক পর্যবেক্ষক এ কারণেই বলছেন রাশিয়া এই দুই প্রক্রিয়ার মাঝখানে দুই দিক থেকেই লাভবান হচ্ছে। এভাবেই পারস্পরিক দ্বন্দ্ব আর নিজেদের স্বার্থ সিদ্ধি করা কয়েকটি দেশের চক্করে পড়ে সুদানের মাটিতে প্রতিদিনই কেউ না কেউ তাদের জীবন হারাচ্ছে, আর দূরের কোনো রাজধানীতে কেউ হয়তো সেই জীবনের বিনিময়ে পাওয়া রক্তমাখা সোনার দাম গুনছে।